আজকের আলোচনায় মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য তালিকায় রয়েছে বাংলার খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার বিষয়বস্তু, শব্দার্থ, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর সম্পর্কে আজকে আমি আলোচনা করব। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ পাতিসরের নাগর নদী ভ্রমণকালে এই কবিতা রচনা করেছিলেন। কবি নদীর তীরে গড়ে ওঠা সরল গ্রাম্য জীবনধারা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতায় সভ্যতার দুইটি দিক, কোলাহল মগ্ন নগর এবং শান্তিপ্রবণ গ্রামাঞ্চলের জীবনের চরিত্র ফুটে উঠেছে। এরপর আসি আমরা কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে তার বিষয় সম্পর্কে একটু জেনে নেব। খেয়া, খেয়া কথার অর্থ নিশ্চয়ই জানো। খেয়া কথার অর্থ হচ্ছে ছোট নৌকা বা ডিঙি, অর্থাৎ খেয়া নৌকার মাধ্যমে আমরা নদী পারাপার করি। তো খেয়াটা হচ্ছে একটা ছোট্ট ডিঙি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। নদীর দুই তীরে দুইটি গ্রাম, এই দুই গ্রামের মানুষের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, জানাশোনা। প্রতিদিন তারা খেয়ার মাধ্যমে এক গ্রাম থেকে অন্য গ্রামে আসা যাওয়া করে। তাই খেয়া নৌকা হয়ে উঠেছে দুই পাড়ের মানুষের আত্মীয়তার অনন্য বাহন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। গ্রামের মানুষগুলি এতই সহজ সরল, তারা বিশ্ব জগৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অনভিজ্ঞ। বহির্বিশ্বে কত না যুদ্ধ বিগ্রহ লড়াই অবিরাম হয়ে যাচ্ছে, আর কত না ইতিহাস নিত্যদিন গড়ে উঠছে। ক্ষমতার লড়াইয়ের ফলে হচ্ছে রক্তপাত, যুদ্ধ, আর সেই যুদ্ধে কেহ বা ক্ষমতা অর্জন করছে, আবার কেহ ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। ক্ষমতা, দম্ভ, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ, অপরকে ক্ষমতাচ্যুত করে তার সম্পদ গ্রাস করার ইচ্ছার অবতারণা হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধে। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ কত রাজা বা ক্ষমতাচ্যুত সরকার যুদ্ধে পরাজিত হচ্ছে আর যুদ্ধে জয়লাভ করছে। এ সব কিছুই যেন এই গ্রামের মানুষদের ছুঁতে পারেনি। মানুষের সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে নূতনত্বের। বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতাকে নিয়ে এসেছে এক নতুন স্থানে। মানুষের মনে তৃষ্ণা জেগেছে না জানাকে জানার, অসম্ভবকে সম্ভব করার। তাই আবিষ্কৃত হচ্ছে নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তি, আর তার উঠছে অনেক হলাহল আর বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে।
বহির্বিশ্বের খবর, সভ্যতার অগ্রগতি, ইতিহাসে ক্ষমতার হস্তান্তর কোনো কিছুই নদীর দুই তীরের মানুষকে প্রভাবিত করতে পারেনি। কারণ তাদের কাছে এইরকম কোনো খবর পৌঁছায় না। এই দুই গ্রাম শুধু পরস্পরকেই চেনে, দুই গ্রামের মধ্যেই ঘটে তার সকল আদান প্রদান, ভাব বিনিময়, যাতায়াত। তাদের সরল জীবনযাত্রায় কোনো বাধাপ্রাপ্ত হয়নি। গ্রামের দুই পাড়ের মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত ঘটেনি, বরং ওদের মধ্যে রয়েছে মিলন, ভালোবাসা এবং আদান প্রদান। তাদের জীবনের নদীর স্রোত নদীর খেয়ার মতো চলে যাচ্ছে অবলীলায়। এবারে খেয়া কবিতায় কি কি প্রশ্ন আসতে পারে সেটি সম্বন্ধে একটু জেনে নেওয়ার দরকার। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে। চিরদিন খেয়া চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, চিরদিন খেয়া চলাচলের মধ্য দিয়ে কবি আবহমান কাল ধরে জীবন প্রবাহ বয়ে চলাকে বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, খেয়া কবিতায় কোন জীবনের কথা ফুটে উঠেছে? খেয়া কবিতায় বৃহৎ অখণ্ড জীবনের কথা ফুটে উঠেছে। এবারে কিছু সংক্ষিপ্ত প্রশ্নে আসি। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল ও সুধার অর্থ লিখো, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। হলাহলের অর্থ বিষ, সুধার অর্থ হলো অমৃত। মানব সমাজের উন্নত জীবনযাত্রার প্রতীক হলো সভ্যতা। সভ্যতার নিত্য নতুন অসংখ্য চাহিদা হলো তার সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা। এই চাহিদা মেটানোর জন্য সভ্যতাই মানুষের হাতে তুলে দিয়েছে সংঘাতের অস্ত্র, ফলে রক্তক্ষয়ী সংগ্রাম। প্রাণ হননীত হলো হলাহল তুল্য বিষ। অপরপক্ষে সভ্যতাই যুদ্ধ নয় শান্তির মন্ত্রে দীক্ষিত করেছে, শিখিয়েছে প্রেম, প্রীতি ও সখ্যের মহান বোধের কথা। এই তো অমৃত। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, একথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্ধৃত পংক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে গৃহীত। কবিতাটিতে কবি নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন। নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াই উত্তাল, গ্রামের তুলনায় নগরে সুযোগ সুবিধা সুখছন্দ অনেক বেশি, কিন্তু সেখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ খুব কম। মানুষের সুখের চাহিদা ও বাসনা সেখানে এত বেশি যে তারা নিজেরাই পরস্পর হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়। এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। কারা কোথায় আনাগোনা করে? এই আনাগোনার মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন? উত্তর, এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত খেয়া কবিতার অংশবিশেষ। কবি এই কবিতাটি পাতিসরের নাগর নদীতে বটে বসে লিখেছিলেন। তিনি তার নৌকার জানলার খড়খড়ি দিয়ে দুটি গ্রাম দেখতে পেতেন। এই দুটি গ্রামের মধ্যে খেয়া নৌকার মাধ্যমে চলত অবিরাম আনাগোনা। বিভিন্ন প্রয়োজনে একটি গ্রামের মানুষ যেত অন্য একটি গ্রামে। এখানে কারা বলতে গ্রামের মানুষদের কথা বলা হয়েছে, ও কথায় বলতে এই গ্রাম দুটির কথাই বোঝানো হয়েছে। এই আনাগোনার মধ্য দিয়ে কবি যে চিরন্তন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তা হলো নদীর স্রোত হলো সময় বা কালের প্রতীক, খেয়া হলো আমাদের জীবন তরির প্রতীক, সকাল হলো জীবন প্রভাত, আর সন্ধ্যা হলো জীবন সায়াহ্ন, মৃত্যুতে যার পরিসমাপ্তি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনতরী কাল প্রবাহে প্রবাহমান। আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। রক্ত প্রবাহে কি ফেনিয়ে ওঠে? উত্তর, পৃথিবীর ইতিহাসে কত যুদ্ধ, লড়াই, দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। সর্বদাই কোনো ক্ষমতাশীল দেশ অন্য দেশকে পদানত করার চেষ্টা করে চলেছে।
সবসময় ঘটে চলেছে কত ক্ষমতা, শক্তি, দম্ভের লড়াই ও শক্তির প্রদর্শন। যে শক্তিশালী সে দুর্বলকে গ্রাস করার চেষ্টা করে। কথাও বা সমশক্তিমান দুটি দেশ পরস্পরের মধ্যে লড়াই করে চলে। এই ঘটনা আদি অনন্তকাল ধরে ঘটে চলেছে। তার ফলে কত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে, মানুষের এই ক্ষমতার লড়াইয়ে কত সাধারণ মানুষের প্রাণ বলিদান হয়েছে। এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে একদল জিতেছে ও একদল পরাজিত হয়েছে। কারোর মাথায় রাজার মুকুট উঠেছে, কেউ হয়েছে ক্ষমতাচ্যুত। ক্ষমতার শিখরে আরোহণ করার জন্য অনেক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস রচিত হয়েছে। দম্ভের প্রদর্শন এবং অপরের সম্পদ কুক্ষিগত, যার মধ্যে দিয়ে নিজ শক্তি ক্ষমতা করার বাসনা প্রকাশিত হয়েছে, যা কবির ভাষায় রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। এরপরে যদি কোনো প্রশ্ন উত্তর সম্পর্কে কোনো কিছু দ্বিধা বা কবিতা সম্পর্কিত কোনো কিছু বোঝা নিয়ে সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। আজকে এই কবিতা আমি মোটামুটি শেষ করছি এখানে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।